শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। এখানে তো তারা অভিযোগটা নিয়ে এসেছেন, আসামি কারা হবেন এটা আপনারা বুঝতে পারছেন। এটা আমরা তো ডেফিনেটলি যে আমরা সেই আমাদের প্রসিকিউশনের যে কাজ আছে তদন্তটা সেখানে আমরা করব। তবে ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে যে এটা সরকারের নির্দেশে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশের পুলিশ বাহিনী, তাদের সহযোগী বাহিনী হিসেবে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরালো। বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে কাজ করতে ভারত আগ্রহ দেখিয়েছে। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। তবে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। যন্ত্রাংশের অভাবে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তৃতীয় ইউনিটটি সোমবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে। আগেই বন্ধ ছিল 2টি ইউনিট, ফলে একেবারেই বন্ধ রয়েছে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন। তৃতীয় ইউনিটটি 300 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ছিল, যা থেকে 210 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ও 2 নম্বর ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটটি 2020 সাল থেকে সার্ভিস না করায় বন্ধ রয়েছে। 1 নম্বর ইউনিটটি চালু থাকলেও গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। তবে 1 নম্বর ইউনিটটি আজ বা কালের মধ্যে চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি চালু হলে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি কয়লা আমদানি করা হচ্ছে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইসা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্যান্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। সকালে মগবাজারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন অলি আহমেদ। তিনি জানান, দেশে এখনও অনেক ক্ষেত্রেই বিশৃঙ্খলা অবস্থা দেখা যাচ্ছে। হুজুগের বসে কিছু করলে তা এই গণ অভ্যুত্থানের জন্য সুফল আনবে না বলেও জানান তিনি। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার আহ্বানও জানান কর্নেল অলি। অভ্যুত্থান পরবর্তী দেশের সমস্ত কর্মকাণ্ডগুলি স্বচ্ছতা এবং সততার সাথে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। অনেকগুলি নিয়োগ নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। আবেগ ও হুজুগের মাথায় লোক দেখানো কাজ করলে হবে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অধিকতর সতর্কতার সাথে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই, জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করে একথা জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনেদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল।
সদ্য বিদায়ী যিনি প্রধান কমিশনার এবং যে কমিশন, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেহেতু অন্যান্য অনেক রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন তারা দিয়ে দিয়েছেন, ফলে গণসংহতির আপিলটাও তারা আর পরিচালনা করবেন না, সেটি অফিসিয়ালি তাদের অনুমোদন দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি গতকালকে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন, যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নন। সেক্ষেত্রে 2019-এ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকমের আইনগত বাধা রইল না। বিগত 6.5 বছর ধরে আমরা সরাসরি বলা চলে, যেটা একটু আগে আপনারা শুনেছেন যে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে এইটা অসৎ উদ্দেশ্য, এই আমাদের নিবন্ধনটি দেওয়া হয়নি, এর মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল। এই যে রাজনৈতিকভাবে আমাদের হয়রানি করে আমাদের উপর একটা নিবর্তনমূলক তৎপরতা চালিয়ে নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের, এটাও আরেকটা নমুনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের দমাতে অর্থ বিনিয়োগ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস সহ গাউসিয়া মার্কেটের সভাপতি ফরিদ সন্ত্রাসীদের মাধ্যমে প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের মৃত্যুর ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী গুলিবিদ্ধ শিক্ষার্থী জনতা ও ব্যবসায়ীরা। এ সময় অর্থ আত্মসাৎকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এদিকে ঘটনায় বেশ কয়েকটি মামলাও হয়েছে সংশ্লিষ্ট থানায়। এ সময় বেশ কজন আহত বৈষম্য বিরোধী সমন্বয়কারীও এতে অংশ নেয়। পাওনা টাকাগুলো উনি দিচ্ছে না, তো স্বাভাবিকভাবে ওনাদের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমাদের সাথে আলোচনা করে তারপরে আমরা ওনাদের কাছে আবেদনগুলো জানাই। আমরা তো একটা স্বাধীন দেশ পেয়েছি, বৈষম্য বিরোধী এবং সবাই মিলে আমরা দেশটাকে স্বাধীন করেছি। তো এই স্বাধীন দেশে এখনও কেন আওয়ামী লীগের গডফাদাররা বিরাজমান করতেছে, আমাদের উপর জোরপূর্বক আমাদের এলাকাবাসীদের উপরে মামলা হামলা এবং বিভিন্ন রকম অত্যাচার এখনও কেন করতেছে তারা? সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদেরকে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে হামলা করে। যেমন আমি একজন হামলার শিকার হয়, আমার ছুরা বুলেটের মাধ্যমে আমার চোখে, এখন বাম চোখে আমি দেখতে পারি না। খুলনায় নির্মাণাধীন কর ভবনের 5 তলা থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। সকালে নগরের বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 9টার দিকে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত আশরাফুল, মামুন ও রাব্বির ছাদ থেকে পড়ে যান। তাৎক্ষণিক সহকর্মীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। আগামী 2 দিন সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করে। ফলে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা প্রবল। আগামী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চল। খোলা রয়েছে পোশাক কারখানা। সকাল 8টা থেকে নিয়মমাফিক শ্রমিকদের বিভিন্ন কারখানায় ঢুকতে দেখা গেছে। গতকাল জানানো হয়, সম্প্রতি আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলেও জানান বিজিএমই এর নেতারা। এছাড়া টিফিনে আগের বরাদ্দের জন্য বাড়তি 10 টাকা যুক্ত হবে। আর হাজিরা বোনাস হিসেবে প্রতি মাসে বেতনের সঙ্গে দেয়া হবে 225 টাকা। এদিকে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বনিবনা না হওয়ায় এবং অভ্যন্তরীণ সমস্যার কারণে আজও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় 40টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
দীর্ঘ প্রতীক্ষার পরও ভোলার মেঘনা, তেতুলিয়া ও সাগর মোহনার জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। মাছ না পাওয়ার কারণে আড়তগুলোতে চলছে হতাশা। ভাদ্রের এ সময় ইলিশ ব্যবসায়ীদের মুখে হাসি ফোটার বদলে চোখে পড়েছে চিন্তার ভাঁজ। মৎস্য অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত হলেও কাঙ্ক্ষিত স্রোতধারা ও ডুবো চরের কারণে ইলিশের মাইগ্রেশনে বাধা সৃষ্টি হচ্ছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভাদ্র আশ্বিন মাস ইলিশের ভরা মৌসুম হলেও ভোলার মেঘনা, তেতুলিয়া ও সাগর মোহনায় দেখা নেই ইলিশের। তাই ভোলার মৎস্যঘাটগুলোতে কর্মচাঞ্চল্য ফেরার কথা থাকলেও নেই সেই কর্মচাঞ্চল্য। এ অবস্থায় জেলেরা সকাল থেকে রাত পর্যন্ত নদীতে জাল ফেললেও 2 বেলা ভাত ও এনজিওর কিস্তির টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে মাছ ধরতে গিয়ে প্রতিটি ট্রলারে যে পরিমাণ খরচ হয়, তাতে যে মাছ পায় তা দিয়ে খরচ পুষিয়ে উঠতে পারছেন না তারা। জাল বাইতে যায় আপনার মনে করেন অনেক বাজার সাজায় লইয়া যায়, তেলের দাম আছে বেশি, মনে করেন মাছ ওই তেলের পরিমাণও পাই না। এখন আমরা চলতে পারি না, আমরা জেলে এতদিন ফোন মাছ পেয়েছি, এখন ফোন মাছটাও নাই। আগে যেখানে এক একটা আড়তদার এই সময় বর্ষার দিনে এই সময় এক গতিতে 2-3 লাখ টাকার মাছ বেচত, এখন সকলে মিল যাচ্ছে, এখানে 14টা আড়তদার সকলে মিললে 3 লাখ টাকার মাছ বেচা কষ্ট হয়ে যায়। তাই বর্তমান সরকারের সহযোগিতা চেয়েছেন জেলেরা। জেলের চাউলও জেলে ঠিক মতন পাইতে আছে না, এটা অনেক নেতারা খায়া লাইল। আল্লাহ ইলিশ মাছ দিলে জেলেরা গাঙ্গে যাইয়া কিস্তি মিস্তি দাউন যাইতে ইলিশ মাছ পরে না। মৎস্য কর্মকর্তারা বলছেন, ইলিশ গভীর পানির মাছ এ অঞ্চলে চর ডুবোচরের কারণে ইলিশের অভিপ্রায়ন বাধাগ্রস্ত হচ্ছে। 65 দিন নিষেধাজ্ঞার পর থেকে এই যে 48 দিনের মধ্যে মাত্র 15 দিন তারা সমুদ্রে মৎস্য আহরণ করতে পেরেছে। তার মানে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ডাইরেক্ট ইম্প্যাক্টও আমরা পাচ্ছি। পাশাপাশি আমাদের মেঘনার যে মোহনা আছে, সেই মোহনাতে কিন্তু অনেক ডুবোচর সৃষ্টি হয়েছে, যেটা জেলেরাই বলেছে, যার কারণে কিন্তু মাছের মাইগ্রেশনটা কম হচ্ছে। তারপরে আমরা প্রত্যাশা করছি যে সামনের পূর্ণিমাতে আরও বেশি মাছ পড়বে। ভোলায় সাগর ও নদী মিলিয়ে প্রায় 2.5 লক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।